5ই আগস্ট দীর্ঘ নির্বাসন কাটিয়ে আবার জনসমক্ষে আসতে চলেছেন শেখ হাসিনা। দেশে ফেরার আগে মুজিব কন্যার জনসমক্ষে আসার সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। অন্যদিকে আবার দীর্ঘ 20 বছর পর কলকাতায় ফিরে এসেছেন তসলিমা নাসরিন। আর ফের একবার বাংলাদেশের পরিস্থিতি এবং ইসলামপন্থী মৌলবাদীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন এই লেখিকা। বাংলাদেশের নারীদের অধিকারের লক্ষ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি করেছেন বাংলাদেশ থেকে বিতাড়িত এই লেখিকা। একদিকে যখন শেখ হাসিনা তসলিমা নাসরিনরা মুখ খোলা শুরু করেছেন, তখন আবার অন্যদিকে বাংলাদেশ সীমান্তে গতিবিধি বৃদ্ধি করছে ভারতীয় গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বড় পদক্ষেপ করার পরিকল্পনা করছে ভারত সরকার। আর বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে ভারত করা অবস্থান নেওয়ার পর এবার সেই একই পথে হাঁটছে নেপাল। ফের হিন্দু রাষ্ট্রের পথে হাঁটা নেপালও চাইছে সমস্ত বাংলাদেশিদের বের করে দিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দেশে ফেরার আগে জনসমক্ষে এসে কি বিস্ফোরক বার্তা দিতে চলেছেন শেখ হাসিনা? বাংলাদেশের নারীদের অবস্থা দুর্বিষহ। তসলিমার দাবি কি বাংলাদেশের মুখোশ ফের একবার খুলে দিল? তসলিমার দাবি মেনে ভারতের মতন বাংলাদেশেও কি অভিন্ন দেওয়ানি বিধি দরকার? শেখ হাসিনা এবং তসলিমার বাক্যবাণে বিপর্যস্ত বাংলাদেশের জামাত সহ মৌলবাদীরা। বাংলাদেশ সীমান্তে ভারতের গোয়েন্দারা কি পরিকল্পনা করছে? পশ্চিমবঙ্গে মেগা প্ল্যান কি? ভারতের পর এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন তাড়াতে চাইছে নেপাল? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সালের 5ই আগস্ট জুলাই আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। আর ঠিক 2 বছর পর 2026 সালের সেই একই দিনে অর্থাৎ 5ই আগস্ট সন্ধ্যে 6টায় নয়াদিল্লি থেকে প্রথমবারের মতন সর্বসম্মুখে আসছেন তিনি। দীর্ঘ 2 বছরের নীরবতা ভেঙে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের মাধ্যমে বিশ্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন মুজিব কন্যা। জানা গেছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে, মথুরা রোডে অবস্থিত। পাশাপাশি এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি একেবারে সরাসরি সম্প্রচার করা হবে। আর এই অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার প্রস্তাবিত রূপরেখা নিয়ে বক্তব্য রাখবেন। দেখুন, যদিও গত 2 বছরে শেখ হাসিনা বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন, সাক্ষাৎকারে অংশ নিয়েছেন এবং কয়েকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্তও হয়েছেন, তবে 2024 সালের 5ই আগস্ট তার সরকারের পতনের পর এটাই হবে তার প্রথম বড় প্রকাশ্য উপস্থিতি। অনেকেই মনে করছেন যে ভারতে আসার পর থেকে এই অনুষ্ঠানেই শেখ হাসিনা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রকাশ্যে আসতে চলেছেন। অন্যদিকে আবার জানা যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশের প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন সাংসদ সাকিব আল হাসান, প্রাক্তন কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের রাজনৈতিক এবং সন্ত্রাসবাদ বিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশের হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ। দেখুন, বিভিন্ন সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে তাতে এই ঐতিহাসিক ভাষণে শেখ হাসিনা মূলত 3টি বড় বার্তা দিতে পারেন। প্রথমত, আপনাদের আগেই এই এডিটার্স ডায়েরির এপিসোডে জানিয়েছিলাম যে তিনি সম্প্রতি ঘোষণা করেছেন 2026 সালের ডিসেম্বরের মধ্যেই তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন। ফলে মনে করা হচ্ছে যে 5ই আগস্টের এই মঞ্চ থেকে তিনি তার দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ বা রূপরেখা ঘোষণা করতে পারেন।
আর দ্বিতীয়ত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তার ক্ষমতাচ্যুতি এবং দেশত্যাগের পেছনে যে পর্দার আড়ালে ভূ রাজনীতি ছিল তা নিয়ে তিনি নিজের দৃষ্টিভঙ্গি বা ব্যাখ্যা বিশ্ববাসীর সামনে কিন্তু তুলে ধরতে পারেন বলেই মনে করা হচ্ছে। আর তৃতীয়ত, বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা এবং রাজনৈতিক চাপের বিষয়টি তিনি একেবারে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে পারেন। পাশাপাশি নিজের আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও হয়তো জানাতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন 5ই আগস্ট শেখ হাসিনার লাইভ অনুষ্ঠানের পর বাংলাদেশে তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হতে পারে। দলের হাইকমান্ডের সরাসরি বার্তা পেয়ে আওয়ামী লীগের যে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা রয়েছেন তারা একেবারে ওই রাজপথে নেমে পড়ার সাহস পেয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ সরকার আবার একে আইনি প্রক্রিয়ার লঙ্ঘন আখ্যা দিয়ে ভারতকে প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার জন্য চাপ বাড়াতে পারে। একই সঙ্গে তারেক রহমানের সেপ্টেম্বর সফরের আগে হাসিনার এই আবির্ভাবকে বিএনপি দিল্লির রাজনৈতিক চাল হিসেবেই তীব্রভাবে আক্রমণ করতে পারে। এছাড়া আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করে নতুন নির্দেশনা জারি করতে পারে। সব মিলিয়ে বাংলাদেশে যে এক বড় রাজনৈতিক অস্থিরতা শুরু হতে চলেছে সেটা বলাই যায়। আর ওপার বাংলার রাজনীতির এই উত্তাল খবরের মাঝেই বাংলাদেশের একটি চিরন্তন সামাজিক সংকট নিয়ে নতুন করে আবার বিতর্ক উস্কে দিয়েছেন প্রখ্যাত এবং বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আপনারা জানেন যে দীর্ঘ 20 বছর পর কলকাতায় ফিরেছেন তসলিমা। আর কলকাতায় ফিরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরাসরি দাবি করেছেন বাংলাদেশ এবং পাকিস্তানে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড আনা দরকার। তসলিমার ভাষায় সভ্যতার প্রথম শব্দই হলো সমান অধিকার, কিন্তু আমাদের সমাজে নারীরা প্রতিনিয়ত বঞ্চনা আর বৈষম্যের শিকার হচ্ছে। তসলিমা নাসরিন বাংলাদেশের হিন্দু মুসলিম এবং উভয় ধর্মের মেয়েদের বর্তমান করুণ পরিস্থিতির কথাই তুলে ধরেছেন। তিনি বলেছেন বাংলাদেশে হিন্দু মেয়েদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার নেই, এমনকি সেখানে হিন্দু পুরুষরা এখনো বহু বিবাহ করতে পারে। ভারতে 1956 সালে হিন্দু কোর বিলের মাধ্যমে নারীদের অধিকার সুরক্ষিত হলেও বাংলাদেশে তা আজও হয়নি। অন্যদিকে মুসলিম মেয়েরাও সেখানে চরম বৈষম্য এবং নির্যাতনের শিকার। তার মতে এই দুই ধর্মের নারীদের মুক্তি এবং সমতা পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধি ছাড়া কোনো বিকল্প নেই। আর এখানেই শেষ নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ওই ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেছেন এই লেখিকা। তিনি সাফ জানিয়েছেন যে হাসিনার সময় যে অত্যাচার হয়নি তা নয়, তবে হাসিনার থেকে ইউনূসের সময়ে হিন্দুরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। বর্তমান সমাজে এক ভয়াবহ হিন্দু বিদ্বেষী মানসিকতা তৈরি হয়েছে এই বাংলাদেশে, যার বীজ বপন করা হচ্ছে মাদ্রাসার শিক্ষায়। তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসা এবং কলকাতার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ সম্পর্কে করা মন্তব্য করা ওই দেশের অর্থাৎ বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের মুখোশ যে ফের একবার খুলে দিয়েছে তা নতুন করে বলার নেই। আর তার ফলে একেবারে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে এখন ওই জামাতরা। কিন্তু প্রশ্ন উঠছে যে ভারতের মতন বাংলাদেশেও কি এখন সব ধর্মের মানুষের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বাঞ্ছনীয়, নাকি এটি বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক বাস্তবতায় এক নতুন সংঘাতের জন্ম দিতে পারে? কেন ভারতের পর এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইছে নেপাল? আর বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা কেন ভারতের? পশ্চিমবঙ্গে ঘিরে এই বড় পরিকল্পনা কেন নিচ্ছে দিল্লি? বলবো সে কথা। দেখুন, বাংলাদেশে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তন করা উচিত কি উচিত না তা দীর্ঘদিন ধরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সামাজিক, আইনি এবং রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে রয়েছে। সম্প্রতি লেখিকা তসলিমা নাসরিনের বক্তব্য সেই বিতর্কের আগুনে একেবারে ঘি ঢেলে দিয়েছে। তবে আপনাদের এখানে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত এই বাংলাদেশে এই ধরনের কোনো আইন প্রণয়নের সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কট্টরপন্থীদের দৌরাত্ম্যে আদৌ কোনোদিন এই উদ্যোগ নেওয়া হবে কিনা তাও সন্দেহ। বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং সম্পত্তি বন্টনের মতন পারিবারিক বিষয়গুলো ওই নিজ নিজ ধর্মীয় ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল অনুযায়ী পরিচালিত হয়।
এখন যারা এই অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করেন তাদের মতে বাংলাদেশে ইউসিসি আইন দরকারের মূল কারণ হলো নারীদের অধিকার রক্ষা করা। তাদের মতে বাংলাদেশের বর্তমান ধর্মীয় পারিবারিক আইনগুলোতে নারীরা চরম বৈষম্যের শিকার। ভারতে হিন্দু উত্তরাধিকার আইনে মেয়েরা বিয়ের পরেও বাবার সম্পত্তির সমান অধিকার পেলেও বাংলাদেশের প্রচলিত প্রাচীন হিন্দু আইনে মেয়েরা কিন্তু এই পৈতৃক সম্পত্তি পূর্ণ বা স্থায়ী মালিকানা পায় না। অন্যদিকে মুসলিম পারিবারিক আইনেও সম্পত্তি বন্টন কিংবা উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের মধ্যে বৈষম্য রয়ে যায়। এখন যদি বাংলাদেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যায় তবে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নারী রাষ্ট্রের চোখে সমান আইনি সুরক্ষা কিন্তু পাবেন। তখন সম্পত্তি, বিয়ে কিংবা ডিভোর্সের ক্ষেত্রে কোনো মেয়েকে আর বৈষম্যের শিকার হতে হবে না। তাছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম যার যার ব্যক্তিগত, কিন্তু নাগরিক আইন সবার জন্য একটাই হওয়া উচিত। এই ধর্মের বাণী কি আদৌ ওই বাংলাদেশে শোনা হবে? কারণ যেখানে মানবতার থেকে ইসলামপন্থী ধর্মীয় দাপাদাপি বেশি, সেখানে এই অভিন্ন দেওয়ানি বিধি চালু অনেকটা ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। কারণ বাংলাদেশের ধর্মীয় মাতব্বরেরা কখনোই চাইবে না তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হোক। বাংলাদেশের কট্টরপন্থীরা নিজেদের স্বার্থ নিয়ে ওই বিয়ে, ডিভোর্স বা সম্পত্তি বন্টনের মতন বিষয়কে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে রেখে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে কায়েম করে রেখেছে। আবার বাংলাদেশের সংখ্যালঘুরা বহু বছর ধরে নিজেদের সেই প্রাচীন প্রথা এবং আইন মেনে চলেছে। এখন এই অভিন্ন দেওয়ানি বিধি নামে যদি কোনো আইন সেখানে আনা হয় তবে তার সংখ্যালঘুদের নিজস্ব সংস্কৃতি এবং অস্তিত্বের জন্য বড় একটা হুমকি হতে পারে, যা আবার নতুন করে ওই সামাজিক সংঘাতের জন্ম দিতে পারে। ফলে লেখিকা তসলিমা নাসরিনের দাবি যতই যুক্তিসঙ্গত হোক না কেন, বাংলাদেশের বুকে নারীদের সমান অধিকার অনেকটাই সোনার পাথর বাটির মতো। আসলে শিক্ষা আর নৈতিকতার দিক থেকে পিছিয়ে থাকা বাংলাদেশের ইসলামপন্থী মৌলবাদীরাই বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে একেবারে খাদের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। একদিকে যেমন দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করেছে, তেমন আবার দেশের বাইরেও বাংলাদেশিদের ওপর প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক সীমান্তগুলোতেও এখন দানা বাঁধছে এক নতুন ভূরাজনৈতিক সংকট। জানেন কি, ভারতের পর এবার ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে একেবারে তৎপর হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র নেপাল। কারণ নেপালে আবার হিন্দু রাষ্ট্র করার দাবি জোরালো হচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়টি এখন আর শুধু বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। নেপালের সাধারণ মানুষও তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে জবাব চাইতে শুরু করেছেন। সে দেশের বিভিন্ন এলাকায় সাংসদদের ঘেরাও করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংসদে হিন্দু রাষ্ট্র পুনর্বহালের পক্ষে কথা বলার দাবি জানানো হচ্ছে। সম্প্রতি নেপালের সিরহা জেলার ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সাংসদ বাবলু গুপ্তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার মানুষেরা। তাদের অভিযোগ, হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার আশ্বাসে ভোট দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো উদ্যোগ কেন দেখা যাচ্ছে না। এই ঘটনার পর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে নেপালে। তারা সরকারের কাছে 15 দফা দাবিপত্র দিয়ে সংসদে নেপালকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণা করার প্রস্তাব জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জের সহিংসতার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার, তদন্ত রিপোর্ট প্রকাশ, গুলি চালানোর নির্দেশ দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রশাসনের গাফিলতির তদন্ত, নিহতদের শহীদদের মর্যাদা, ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা। এছাড়া বৌদ্ধ এবং কিরাত ঐতিহ্যের প্রতি সম্মান রেখে নেপালকে বৈদিক সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠার আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি আবার রোহিঙ্গা, বাংলাদেশি এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীদের একেবারে চিহ্নিত করে বহিষ্কার করা এবং 1990 সালের পর দেওয়া নাগরিকত্ব পুনরায় পর্যালোচনা করার দাবিও উঠেছে। এই পরিস্থিতিতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধান গুরুংয়ের উপস্থিতিতে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করার প্রস্তাব নিয়ে সংসদে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় আলোচনা শুরু করা হবে। তবে এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে কিন্তু নেপালের প্রধানমন্ত্রী বীরেন্দ্র শাহ।
তার মতে হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার বিষয়টি রাজতন্ত্র পুনর্বহালের প্রশ্নের সঙ্গেও জড়িত। তাই এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নেপাল সরকার বর্তমান ফেডারেল ব্যবস্থাকেই শক্তিশালী করতে চায়, আর এখন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হলে দেশের বর্তমান সাংবিধানিক কাঠামোর ওপর প্রভাব পড়তে পারে। এখানে অনেকেরই মনে নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে যে শান্ত পাহাড়ি দেশ নেপালে বহু বছর ধরে যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছিল, সেখানে হঠাৎ করে কেন এই বৈদিক সনাতন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এত জোরালো রূপ নিচ্ছে? দেখুন, এর নেপথ্যে এক নয় একাধিক কারণ রয়েছে। প্রথমত, নেপালের সুনসারি জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষে 3 হিন্দুর মৃত্যুর পর হিন্দু রাষ্ট্রের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। দ্বিতীয়ত, 2008 সালে নেপালে 240 বছরের রাজতন্ত্র বিলুপ্ত করে নেপালকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। তবে গত 17 বছরে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটে অনেকের মধ্যেই কিন্তু অসন্তোষ বেড়েছে। তাদের একাংশের বিশ্বাস, হিন্দু রাষ্ট্র বা রাজতন্ত্র ফিরে এলে দেশে আবার স্থিতিশীলতা ফিরে আসতে পারে। তৃতীয়ত, সীমান্ত দিয়ে ব্যাপক হারে বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশ এবং সুপরিকল্পিত ধর্মান্তকরণের ফলে নেপালে আদি সংস্কৃতি আজ হুমকির মুখে। তাই আন্দোলন শুরু করেছে সবাই। এখন নেপাল হিন্দু রাষ্ট্র হবে কিনা সেটা সময় বলবে। তবে সংকট শুধু নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, এর আঁচ এসে পড়ছে কিন্তু সরাসরি ভারত বাংলাদেশ সীমান্তেও। যে কারণে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করতে এবার এক নজিরবিহীন এবং বড় পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রায় 40টি স্থায়ী অফিস গড়ে তোলার মেগা পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যাচ্ছে যে 50 একর জমির ওপর এই স্থায়ী অফিস কাম রেসিডেন্সিয়াল ক্যাম্পাস তৈরি করা হবে। আর এর লক্ষ্য সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ আরও শক্তিশালী করা। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থায়ী অফিস চালু হলে গোয়েন্দারা আরও গোপনীয়ভাবে কাজ করতে পারবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। অর্থাৎ সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার পথেই কিন্তু এগোচ্ছে নয়াদিল্লি। দেশের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ রক্ষায় আগামী দিনে এই পদক্ষেপ কতটা কার্যকর হয় এখন কিন্তু সেটাই দেখার। আজ এ পর্যন্ত। নমস্কার।